আমরা আবার সেকেন্ড পার্টে চলে এসেছি আমাদের। তো সেকেন্ড পার্টটা এবার আমরা শুরু করছি। তো চলো আমরা আমার যে যে প্রশ্নগুলো আছে স্যারের থেকে উত্তরগুলো জেনে নিই। আপনি তো এইমাত্র বললেন যে ইউটিউবার বা যে কোনো বিষয়ে অ্যানিমেশন বা যে কোনো বিষয়ে জীবিকা হিসেবে নিতে গেলে সেই ব্যাপারটা ভালো করে জানতে হবে। সেক্ষেত্রে এখনকার ছাত্রছাত্রীদের বিষয় নির্বাচনের ক্ষেত্রে মানে কোনটাকে তারা নিলে ভালো হবে, মানে প্রাসঙ্গিক। আচ্ছা, আমি যেহেতু একটু সিনেমা দেখতে ভালোবাসি এবং তোমরাও নিশ্চয়ই দেখেছো, 3 Idiots বলে একটা মুভি বেরিয়েছিল, আমির খানের, নিশ্চয়ই দেখেছো। সেখানে বলা হয়েছে যে পহলে কাবিল বনো ফির কামিয়াবি ঝক মারকে তোমারে পিছে ভাগে। তো যে কোনো বিষয় যেটা তোমার ভালো লাগে সেই ভালো লাগাটাকে অনুসরণ করো। সেখানে তুমি ভেবো না যে সমাজ কি বলবে বা বাবা মা কি মনে করবে, সেটা বড় কথা নয়, তোমার বিষয়টা ভালো লাগে কিনা। এবং সেগুলো এখন ঠিক করার জন্য কেরিয়ার কাউন্সিলিং এর অপশন খুলে গেছে, প্রচুর জায়গা আছে, ভালো সুবিধা হয়েছে, ভীষণ সুবিধা হয়েছে। না, আমাদের সময় কেরিয়ার কাউন্সিলিং শব্দটাই আমরা জানতাম না, এই শব্দটাই আমরা জানতাম না। তাহলে কেরিয়ার কাউন্সিলিং করে এবং তোমরা নিজেদেরও যখন পড়াশোনা বা তার সঙ্গে যেগুলোকে আমরা বলতাম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তারপরে কথা হলো কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এখন তো এটাকে কারিকুলামের মধ্যেই নিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, তো সেইগুলোর উপরে তোমরা ফোকাস করে বুঝতে পারো যে এই জিনিসটা আমাকে অ্যাট্রাক্ট করছে। তো এবার সেইটাকে ঠিক করো। এবার অনেকে দেখি, এটা তুমি হয়তো প্রশ্ন করতে যে ধরো আমি এইটাকে, তুমি যেমন তোমার নাচটা তোমার ভালো লাগে, তুমি আমাকে বলেছো, একদম তোমার প্রসঙ্গ নিয়ে বলছি। এবার নাচটাকে তুমি পেশা করতে চাইলে কিন্তু সেখানে দেখলে যে একটা মানে আর্নিং এর তো প্রশ্ন আসে। এবং আমি ছেলে মেয়ে তোমাদের সবসময় বলেছি, আমি কখনো বিভেদ করি না, সবারই একটা ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স দরকার। এবার তুমি দেখলে যে তুমি যে নাচটাকে নিয়ে ডান্সকে করার চেষ্টা করেছো, তো তাতে তুমি সেইভাবে সাকসেস পাচ্ছ না। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে যে ধৈর্য ধরতে হয়, একদিনে সাফল্য কারুর আসে না। অ্যাজ এ টিচার আমিও আজকে 15 বছর পড়াচ্ছি, তো প্রথমে একদিনেই তো আমার আজকে দুটো সেন্টার আছে, শীতের মোড়ে একটা লার্নার্স একাডেমি বলে সেন্টার আছে, এখানে অধ্যয়ন কোচিং সেন্টার আছে, আমি আরও বিভিন্ন জায়গায় কোচিং সেন্টারে পড়িয়েছি, তো এটা একদিনে হয় না। তো সেক্ষেত্রে প্রথমে ধৈর্য ধরতে হবে। আর দ্বিতীয় কথা, আরেকটা প্ল্যান বি আমার মনে হয় মানুষের একটা ভেবে রাখা উচিত, যদি এইটা আমার না হয় তো সেটাকে আমি শুধু নেশা করে রাখবো, নেশা মিন্স সেটাকে আমার শখ করে রাখবো, প্যাশন করে রাখবো, আর আমার রুটি রুজির জন্য যাতে আমার মোটা ভাত কাপড়ের অভাব না হয়, সেটা তো দরকার, তো সেটার জন্য একটা কিছু করবো। এটা একটা ভেবে রাখাটা ভালো। একদমই ভালোবাসাটাকে নিয়ে তো এগুলো উচিতই। আমি মানে সবাইকেই আমার স্টুডেন্টদেরকেও বলি এবং সবাই ক্ষেত্রে শুনিয়ে যে যেটাকে ভালোবাসো সেটাই যদি তুমি এগোও তাহলে সাকসেস তুমি পাবে, যেভাবেই হোক পাবে। সেটাতে খাটনি মনে হয়, এবং খাটনি, হ্যাঁ, যেটা আমাদের মানে ধরুন কোনো সাবজেক্ট ভালোবাসি না, জোর করে কোনো কারণে নিয়েছি, একটা টাইমের পর গিয়ে তখন মনে হবে আরে ও ভালো, সে ভালো, ও কি আরামে আছে, ও কি সুখে আছে, আমার ভালোই লাগছে না। সেটাই বলবো যে নিজের ভালোবাসাটা, এবং কেরিয়ার কাউন্সিলিং হওয়াতে একটা সুবিধা কি হচ্ছে, আমি আমার ভালোবাসার কথাটা কোথাও গিয়ে বলতে পারছি যে আমি এই বিষয়টাকে ভালোবাসি, এবং তারা গাইড করে দিচ্ছে যে, এবং সেখানে কিন্তু তারা বলে যে বাবা মাকে বলে যে আপনারা একটু বাইরে যান, আমি ওর সঙ্গে একা কথা বলি, সেই অপশনটা কিন্তু তারা দেয় কাউন্সিলিং এর ক্ষেত্রে কিন্তু। এবং সবসময় আপনাদেরও বলছি, যখন বাচ্চাকে নিয়ে যাবেন, বা এখন এটাও খুব স্বাভাবিক ব্যাপার যে মেন্টাল ডিজিজ, হ্যাঁ, যেটাকে ডিপ্রেশন বলে, সুশান্ত সিং রাজপুতের কাহিনী খুব পুরনো নয়, এটাকে একটা অসুখ হিসেবে মনে করবেন, কাউন্সিলিং করাবেন, দরকার হলে কিছু ওষুধ পাওয়া যায়, মানে ডাক্তার দেখিয়ে সাজেস্ট করে সেগুলো খাবেন, সুস্থ হয়ে যাবে। সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, তারপর যারা কাউন্সিলিং করে, মাথা ব্যথা হলে আপনি ডাট বা প্যারাসিটামল খান, তেমন এটার ক্ষেত্রে ওষুধ, মানে এটা কোনো আমাদের একটা স্টিরিওটাইপ মেন্টালিটি আছে, একদম সেটাকে আমরা মানে লুকোতে চাই আমরা। পাগল, আমার ছেলে কি পাগল, সাইকোলজিস্ট কেন না? হ্যাঁ, বাট পাগল একটা নয়। আর দেখুন, একটা মেন্টাল ডিপ্রেশন কিন্তু হতে 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 মানুষের কিন্তু মেন্টালিটি আনস্টেবল হয়ে যায়, তখন কিন্তু এই যে আপনারা যে কথাটা মানে কোট আনকোট বলেন পাগল, ওটাই কিন্তু হয়ে যায়। যাতে ওটা না হয় সেই সময় তো আপনাকে ডাক্তার দেখাতেই হবে। তাহলে কেন মানে বেটার লেট দ্যান নেভার, আগে কেন আমি করবো না সেটাকে একদমই। তো আর তাছাড়া পাগলের কথাই বলি, যারা
কোনো সৃষ্টিশীল মানুষ হন, তারা একটু তার পাগলই। হ্যাঁ তারা কোনো না কোনো দিক থেকে মানে প্যাশনটা তাদের এত থাকে, মানে আমি মানে শুনলে হয়তো মনে হবে দূর কি করছিস তুই, একটা চাকরির দিকে যাচ্ছিস নাকি, একটা প্যাশনে কেন এত যাচ্ছিস, মাথা খারাপ, মানে আমরা বলেই থাকি পাগল নাকি এটা নিয়ে এগুলো, এটাতেও কি করবে, মানে এটা আমরা বলেই থাকি। তো ওটাই সব। শ্রীজাতর একটা উপন্যাস পড়েছিলাম, ওই ভ্যান গগের ওপর লিখেছিলেন। ভ্যান গগের নাম নিশ্চয়ই শুনে থাকবেন, ফেমাস পেইন্টার। তো উনি ওটাতেই সম্ভবত আমি পড়েছিলাম, যদি আমার মানে নীললোহিত তো বলেছেন যে স্মৃতি তুমি এত প্রতারক, যদি আমার স্মৃতি আমার সঙ্গে প্রতারণা করে থাকে তাহলে আমাকে মার্জনা করবেন। ওখানেই খুব সম্ভবত আমি পড়েছিলাম যে ভ্যান গগ একটা ছবি আঁকতে চাইছিলেন, সেটার কালারটা ঠিক মানে হচ্ছিল না, বা মানে সেটা তার পছন্দ হচ্ছিল না সেটা, তো তিনি রাগে তার একটা কান কেটে ফেলেছিলেন। হ্যাঁ, বা আরেকটার ক্ষেত্রে সেটা আমি বটুদা, মানে আমাদের এখানে তুলিকা আঁকার স্কুল আছে, সেখানে সে যে রেড কালারটা চাইছিল সেটা তার হচ্ছিল না, আসছিল না। হ্যাঁ, তো সে নিজের শরীরে ক্ষত করে শরীরের রক্তের যে লাল সেটাকে দিয়ে সেই রংটা করেছিল। এটা আমার জানা ছিল। তারপরে আরেকটা উদাহরণ, পেন্টিং নিয়ে যখন কথা বলছো, ও হেনরির নাম নিশ্চয়ই শুনেছো, ও হেনরির দ্য লাস্ট লিফ। হ্যাঁ, তো এটা বিখ্যাত একটা গল্প, এবং সেটা প্রেমিকার জন্য কি করছে, নিজে নিউমোনিয়া হয়ে মারা গেল, কিন্তু সে সেই তার পাশের বাড়ির দেওয়ালে সেই গাছের ছবি এবং সেখানে একটা পাতা রয়েছে, এটাই যাতে সে মনে না করে যে সে চলে গেল। হ্যাঁ, মানে এই যে অবসেশন, এটাকে কিন্তু আমি পাগলামো বলবো না, এটাকে আমি ভালোবাসা বলবো, এবং এটা থাকা উচিত। তবে বিষয়ের উপর থাকলে তবে তুমি সেই জায়গায় পৌঁছে ঠিক যাবে। হ্যাঁ, মানে ধরুন এই যে বিখ্যাত চিত্রশিল্পী বা নৃত্যশিল্পী বা যে কোনো ফিল্ডে, আমি একদম মানে পড়াশোনা ছাড়া বলছি, বাকি ফিল্ডগুলোতে বা পড়াশোনাতেও যারা সেই জায়গায় পৌঁছেছে তাদের ওই পাগলামিটা ছিল, কিন্তু একদম ছিল। ওই সে সেই তার পাশের বাড়ির দেওয়ালে সেই গাছের ছবি এবং সেখানে একটা পাতা রয়েছে, এটাই যাতে সে মনে না করে যে সে চলে গেল। হ্যাঁ, মানে এই যে অবসেশন, এটাকে কিন্তু আমি পাগলামো বলবো না, এটাকে আমি ভালোবাসা বলবো, এবং এটা থাকা উচিত। তবে বিষয়ের উপর থাকলে তবে তুমি সেই জায়গায় পৌঁছে ঠিক যাবে। হ্যাঁ, মানে ধরুন এই যে বিখ্যাত চিত্রশিল্পী বা নৃত্যশিল্পী বা যে কোনো ফিল্ডে, আমি একদম মানে পড়াশোনা ছাড়া বলছি, বাকি ফিল্ডগুলোতে বা পড়াশোনাতেও যারা সেই জায়গায় পৌঁছেছে তাদের ওই পাগলামিটা ছিল, কিন্তু একদম ছিল। ওই পাগলামিটা, ওই খিদেটা না থাকলে, যেমন স্যার আইজ্যাক নিউটনের কথা প্রথমে বলেছি, আইজ্যাক নিউটনের একটা ছোট্ট ইনসিডেন্ট বলি। উনি একবার ডিম সেদ্ধ করতে গিয়ে ঘড়িটাকে সেদ্ধ করেছিলেন, মানে ঘড়িটাকে দিয়ে ডিমটাকে হাতে ধরে টাইম দেখছিল, এরকম একটা ইনসিডেন্ট, এটা জানা থাকবে আপনাদের। তো এই জিনিসটা হয়, তো তখন উন্মাদনা থাকা উচিত, যে কোনো বিষয়ের উপর ভক্তি, ভালোবাসা এবং উন্মাদনা, এই তিনটে জিনিস থাকা উচিত। সে যে বিষয় হোক, তাহলে মানে মানে শাইন করবেই, সে করবে, মানে একদম গ্যারেন্টি আর কি। আচ্ছা স্যার, তাহলে আরেকটা জিনিস বলি যে এখন যে সিলেবাসে আপনি পড়াচ্ছেন, মানে বর্তমানে, আমি একদমই এখন বলছি, 2025, হ্যাঁ এনইপি হয়ে গেছে কলেজের ক্ষেত্রে, বা তার আগে সিবিসিএস ছিল, এবং তোরা তো বলে সিবিসিএস, স্কুলের সিলেবাসেও চেঞ্জেস ছিল অবশ্যই। তো 2013 থেকে চেঞ্জ এসেছে, যেটা 2015 ফাল্গুনি টালগুনি ওরা দিয়েছে। তোরা কত, তোদের এইচএস ইয়ার কোন? 20, হ্যাঁ, তোরা সেই সিলেবাসেই পড়েছিস। তারপরে এখন আবার চেঞ্জ এসেছে 11 12, হ্যাঁ, তো আর আপনার সময় একটা আলাদা মানে হিউজ একদম। তো এই দুটোর যদি বলি পার্থক্য করুন, বা মানে ভালো দিক খারাপ দিক, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যদি একটু বলেন। হ্যাঁ, তো এখানে অনেকেই বলে যে আমাদের সময়টা দারুণ ছিল, মানে ওল্ড ইজ গোল্ড। আমি বলবো এটা মূর্খামো। আমাদের সব ভালো ছিল, এখনকার সব খারাপ, এটা যারা বলে কোট আনকোট, আমি বলবো তারা মূর্খ, এটা বলা যায় না। কিন্তু আমাদের সময় যে প্রেশারটা ছিল, 9-10 মিলিয়ে মাধ্যমিক দিতে হতো, মাধ্যমিকে বাংলা পরীক্ষা 200 নম্বরের হতো, হ্যাঁ, সেখানে ব্যাকরণ 35 মার্কসের আসতো। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো, আর তারপরে যদি উচ্চ মাধ্যমিক যাই এইচএস, সেটা তো মারাত্মক ছিল, মানে 11-12 মিলিয়ে দুটো পেপার, একদিনে দুটো করে পেপার দিতে হতো, 10টা থেকে সকাল 10টা থেকে দুপুরে একটা পেপার পরীক্ষা, এবং তোমরা 15 মিনিটের একটা এক্সট্রা টাইম পাও কি প্রশ্ন পড়ার জন্য, খাতা দেওয়া হবে, প্রশ্ন পড়া হবে, এইসব, হ্যাঁ, এইসব জন্য। আমাদের সময় কিন্তু ওসব কোনো গল্প ছিল না, মানে তুমি যদি পেছনের বেঞ্চে বসো তুমি সেই পরেই পাবে, এবং তোমার থেকে ঠিক খাতাটা নিয়েই নেওয়া হবে, কেউ এক্সট্রা টাইম, মানে তোমার জন্য যিনি আছেন, 1 মিনিট পরে না, কোনো গল্প নেই ও সমস্ত, বরং তিনি 1 মিনিট আগে নিতে পারলে তিনি আগে বাড়ি যেতে পারবেন, তার পক্ষে ভালো। তো যাই হোক,
তো তারপরে আবার ওই 1টা থেকে 2টো কোনো রকমে একটুখানি ওই জল খাওয়া, জল বের করা, তারপরে একটু খাবার, সেই জল আমাদের গলা দিয়ে হয়তো নামতো। হ্যাঁ, আর তারপরে খাবার খেতে গিয়ে দেখতাম যে খেতে পাচ্ছি না, কারণ হাত তো মানে আমাদের আমার হিউম্যানিটি ছিল সাবজেক্ট, বলেছি কম্বিনেশন বলেছি, তো সেখানে তখন আর হাত চালানোর মতো অবস্থা থাকতো না। আবার ওই মানে ওই 2টো থেকে 5টা যে লিখবো, সেটা একটা 100 নম্বরের পেপার, বিশেষ করে সায়েন্স স্ট্রিমের ক্ষেত্রে তো তবু আলাদা বলবো, আমাদের হিউম্যানিটিজের ক্ষেত্রে এটা একটা হিউজ প্রেশার প্রচুর ছিল। লিখতে হতো। তো আমি বলবো সেই সিস্টেমটাকে যে উইথড্র করা হয়েছে, এটা বলবো ব্লেসিংস, কার্স নয়। এটা আমার দিক থেকে তো আমি বলবো, কারণ আমি সেটা ভুক্তভোগী। তবে আপনি ভুক্তভোগী এবং এই সিলেবাসের সাথে আপনি এখনো চলছেন, হ্যাঁ, মানে আমি সব জিনিসটাই তো দেখছি, দেখছেন একদম। হ্যাঁ, সেইটাতে। আর তারপরে আরেকটা জিনিস বলবো, এই যে উত্তরের ক্ষেত্রে তোমাদের সিবিসিএস থেকেই দেখছি যে কোনো কোনো উত্তরের ক্ষেত্রে একদম ওয়ার্ড লিমিট বেঁধে দেওয়া হচ্ছে। হ্যাঁ। এটা কিন্তু আনফেয়ার, কারণ কিছু কিছু সাবজেক্ট এমনই থাকে, ওই ধরো 100 ওয়ার্ডস কি 150 ওয়ার্ডস কি 350 ওয়ার্ডস, এর মধ্যে বলা যায় না। যেমন আমি বলবো আমি মহাভারতও লিখবো না, সেমনি একটা অনুগল্পও লিখবো না, হ্যাঁ, যাতে আমি বিষয়টাকে বোঝাতে পারি। এবং আরেকটা জিনিস, আমাদের রহড়া রামকৃষ্ণ মিশনে আমাদের মাস্টারমশাই ছিলেন এসএসসি স্যার শশাঙ্ক শেখর তেওয়াল, উনি বলতেন যে তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবে, মানে ওটা মনে করবে যেন এটা পুজোর তুমি করছো, মানে ওই থালা সাজাচ্ছ, মানে ওই পুষ্পপাত্র বা এসব সাজাই সুন্দর করে, বা পুজোর সেই যে আমরা দিই না, ভোগ দিই বা করি, সেটাকে আমরা সুন্দর করার চেষ্টা করি কেন? যাতে ঠাকুরের কাছে নিবেদন করলে সেটা ঠাকুরের ভালো লাগে, ঠাকুরের ভালো লাগে, ঠাকুর আমাদের আশীর্বাদ দেয়, আমাদের ভালো হয়, পরীক্ষক তো আমাদের আশীর্বাদই দেবে, হ্যাঁ, নাম্বারের মাধ্যমে আশীর্বাদ দেবে। তাহলে তোমরা পরীক্ষার খাতাটাকে সেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, এবং তোমরা মনে রাখবে যে তোমরা যখন উত্তর লিখছো, মানে পরীক্ষক যেন কিছু জানে না, তোমাকে পরীক্ষককে জানাতে হবে, বোঝাতে হবে, হ্যাঁ। তো এইভাবে যদি জিনিসটাকে রিপ্রেজেন্ট করা যায়, সেটা সব থেকে ভালো। আচ্ছা, আর একটা যেটা ওই একটা বলবো যে মেকলে মিনিটসের যে উদ্দেশ্য এবং বর্তমান শিক্ষা ব্যবস্থার যে উদ্দেশ্যের মধ্যে যে পার্থক্য বা ওই বাস্তবতা যেটা বলবো আর কি, সেটা আপনি কি মনে করেন যেটা বাস্তবিক, মানে মেকলে মিনিটসের উদ্দেশ্য? মেকলে মিনিটসে ওদের ইংরেজদের উদ্দেশ্য ছিল ওদের চাকর তৈরি করা, মানে ওদের ক্লার্ক দরকার ছিল, মানে ক্লার্ক মিন্স বুঝতে পারছো, হ্যাঁ, তো সেইটা দরকার ছিল, কারণ ইংরেজদের এই দেশীয় ভাষা বুঝে কাজ চালানো সম্ভব ছিল, ওরা সেই উদ্দেশ্যে করেছিল। মেকলে অনেক বড় বড় কথা বলেছিল, সেটা তোমরা জানো, ওই আলমারি ভর্তি ওসব আর পুনরাবৃত্তি করছি না। তো তিনি এই মানে আমার মতে লোকটা অত্যন্ত অহংকারী ছিলেন, কিন্তু একটা কথা ঠিক বলেছিল, যে শিক্ষা ব্যবস্থা আমরা প্রবর্তন করে যাচ্ছি, এর ফলেই একদিন ইংরেজদেরকে দেশ ছাড়তে হবে, এবং কথাটা নাই মানে সত্যি হয়েছিল। কিন্তু আমাদের যখন 1947 15 আগস্ট আমরা স্বাধীন হয়ে গেলাম, তখন তো আর আমাদের ওই ক্লার্ক তৈরি করা বা চাকর তৈরি করার আর কোনো দরকার রইল না। তোমরা এডুকেশন কাজ ছিল, তোমার ছিল, হ্যাঁ, মুদালিয়ার কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, এই সমস্ত জানো। তো সেখানে কিন্তু এমন কিছু হলো না, চেঞ্জেস হলো না, যে যেটা নতুন চিন্তা ভাবনাকে নতুন ভাবে, হ্যাঁ, একটু 19-20 করে সেই ব্যাপারটাই রইল, হ্যাঁ, মানে ওই কি যেন বলে না, যে ওই খাড়া বড়ি থর, ইয়েস, এক্স্যাক্টলি সেটাই রইল। তো আমার মতে এটা আমাদের 75 বছর উপর স্বাধীনতা এসে গেছে, মানে তো সেইখানে আমরা কেন নতুন দিকে ভাববো না। গুড ইভিনিং সবাইকে। তো আমাদের যে ইনফরমেশনের বেলা ব্লগটা ছিল স্যারের সাথে, স্যারের বিভিন্ন কথা নিয়ে, স্যারের কিভাবে শুরু পড়ানো, কিভাবে এই ফিল্ডে আসা, বা এই ফিল্ডে কী কী স্কোপ রয়েছে বর্তমানে, সেগুলো নিয়েই একটা ইনফরমেশান ব্লগ আমরা করেছিলাম। সেটার ফার্স্ট পার্টটা আপনারা সকলেই দেখেছেন, আপনাদের সকলের খুব ভালো লেগেছে, আমি কমেন্টগুলো পড়লাম, তো তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো এই ব্লগটা শুধু ব্লগ হিসেবেই যাওয়ার কথা ছিল, কিন্তু এর শেষে আমি আসলাম কারণ হলো যে এই ব্লগটা আসতে প্রথমত তো অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্য আপনাদের কাছে, স্যারের কাছে আমরা ক্ষমা প্রার্থী। এই মুহূর্তে শ্রেষ্ঠা বা সৌরদীপ কেউই নেই আমার সাথে, শ্রেষ্ঠা নিজের বাড়িতে রয়েছে আর সৌরদীপ গেছে ঘুরতে। তো ওখানেরও ছোটো ছোটো ক্লিপও যদি নিয়ে আসে তাহলে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তো যেটা বলার সেটা হলো যে ব্লগটা আপলোড করার দেরি হওয়ার অন্যতম কারণ হচ্ছে শারীরিক কিছু সমস্যা ছিল, তারপরে মনের দিক থেকেও একটু বিভিন্ন টালমাটালের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু সেই সমস্যাগুলো মেটার পর আপলোড করব ভেবেছিলাম, ইতিমধ্যেই দেখি যে ফোনের স্পেসের কারণে
ভিডিওটাই ডিলিট হয়ে গেছে, ভিডিও ক্লিপসগুলো। তো 2টো ক্লিপস আমি উদ্ধার করতে পেরেছি, তো সেই 2টো ক্লিপস দিয়েই সেকেন্ড পার্টটা দিলাম। থার্ড আর ফোর্থ ক্লিপসটা আমার কাছে নেই এবং সেটা রিকভারি আমি করতে পারিনি, সেটার জন্য আমি স্যারকে আবার বলেছি। কিন্তু স্যার এই মুহূর্তে একটু অসুবিধার মধ্যে রয়েছেন, স্যারের মা খুব অসুস্থ, তো ওনাকে নিয়ে স্যার এখন ব্যস্ত। তো আমি বলেছি এই সমস্ত কিছু মিটে যাক, আপনার জেঠিমা সুস্থ হয়ে উঠুক, তারপরে আপনি আবার আমাকে নয় ভিডিওগুলো পাঠাবেন। তো ওই ভিডিওগুলো নিয়ে থার্ড পার্টটা খুব তাড়াতাড়ি আসবে। আর যারা যারা এখনও ফার্স্ট পার্টটা দেখেননি তারা গিয়ে দেখে নিন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটাও যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করবেনই নিত্য নতুন ব্লগ দেখার জন্য। আর আপনাদের কমেন্ট কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে, যেটা আমরা সব ব্লগেই বলে থাকি। তো আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।